এই অবস্থায় কথাবার্তা শুরু করা খুবই শক্ত ব্যাপার, তবু আমাকেই সেটা শুরু করতে হলো। জিজ্ঞেস করলাম কবে সে ফিরেছে। আজই সকালে। কথার মধ্যে প্রাণের কোনো স্পর্শ নেই। কোথায় উঠেছে? তার সেই আগের ফ্ল্যাটে? এবারও সে একই রকমের নিষ্প্রাণ গলায় বলল না। আরও কিছু প্রশ্ন করে যা জানা গেল তা এই যে তার অবস্থা মোটেই সুবিধের নয়। টাকা পয়সা কিছুই নেই। যেটুকু যা ছিল ফেরার ভাড়া জোগাড় করতেই তা ফতুর হয়ে গেছে। সারা দিনে তার পেটে কিছু পড়েনি। এখানে তার কোনো আশ্রয়ও নেই। রাতটা সে কোথায় কাটাবে তাও সে জানে না। তাকে আমি আমার ফ্ল্যাটে এনে তুললাম। একদিন সে ছিল আমার ঘনিষ্ঠতম বন্ধু। এইটুকু তো তার জন্য করতেই হবে। কিন্তু তারপরেও তার কোনো পরিবর্তন হলো না। পথের মধ্যে হঠাৎ যখন দেখা হয় তখন যেমন দেখেছিলাম সেই রকমই রয়ে গেল সে। চুপচাপ কি যেন ভাবে। প্রাণের কোনো সাড়া মেলে না। ঘুমোয় কম, খায়ও কম, কথাও বিশেষ বলে না। অথচ আমি তো তাকে সেই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চাই। ফেরানো যাতে সম্ভব হয় তারই জন্য যা কিছু শিল্প সামগ্রী এতদিন ধরে একটি একটি করে আমি জোগাড় করেছি তার সব কিছু তার সামনে সাজিয়ে ধরি। আমি ভাবি এসব দেখলে হয়তো তার শিল্পী মন আবার জেগে উঠবে। কিন্তু কোথায় কি? শিল্পের নাম শোনা মাত্র এমন বিরক্তি ভরে সে ফিরিয়ে নেয় তার মুখ যে আমি হাল ছেড়ে দিতে বাধ্য হই। ভাবি যে আস্তে আস্তে সেরে উঠবে। এখন চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরই মধ্যে একটা সুযোগ এসে যায়। তাতে মনে হয় যে তাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটা শেষ চেষ্টা করে দেখা যেতে পারে। শিল্প নিয়ে ইতিমধ্যে আর মাথা ঘামাতে পারিনি। লাইব্রেরিতে খুব কাজের চাপ যাচ্ছিল। তবে এই সময়েই হঠাৎ একদিন একটা পোস্টারের ওপরে চোখ পড়তে আমার সেই পুরনো ভাবনাটা আবার চাগার দিয়ে ওঠে। গ্যালারির কর্তৃপক্ষ তাদের ঐতিহ্য অনুযায়ী ফরাসি চিত্রকলার এক প্রদর্শনীর আয়োজন করেছেন। সেখানে সেজার ও তার পরবর্তী শিল্পীদের ছবি দেখানো হবে। পোস্টারটা দেখেই পুরনো দিনের কথা আমার মনে পড়ে গেল। সেই সব দিনের কথা যখন গ্যালারির দেয়ালে টাঙানো বিখ্যাত সব ছবির দিকে আমরা দুই বন্ধু মিলে ঘন্টার পর ঘন্টা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতাম। বন্ধুটি আমাকে ছেড়ে যাবার পরেও একা আমি প্রত্যেক বছর তাদের প্রদর্শনী দেখতে গিয়েছি। তবে কি না সে যখন সঙ্গে থাকতো আমার উচ্ছ্বসিত প্রশংসা শুনে সেও কিছু মন্তব্য করত। সেই সময়কালের আনন্দই ছিল আলাদা রকমের। পরে একা একা গিয়ে আর তেমন আনন্দ পাইনি। ফ্ল্যাটে ফিরে দেখলাম শূন্য চোখে ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে একটা ইজি চেয়ারে চুপ করে সে বসে আছে। পা দুটো সামনে ছড়ানো, দু হাত দুদিকে ঝুলছে। বেশি কথার মধ্যে না গিয়ে তাকে প্রদর্শনীর খবরটা দিলাম। বললাম, গ্যালারি তো আবার সবাইকে মাতিয়ে দেবার ব্যবস্থা করেছে হে। ভেবেছিলাম অন্তত এই কথাটা শুনে তার ভাবান্তর হবে, কিন্তু হলো না। কি বললে? সেই একই রকমের শূন্য চোখে আমার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো। গোটা ব্যাপারটা অতএব খুলে বলতে হলো। গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে 19 শতকের শেষ থেকে 20 শতকের ফরাসি চিত্রকলা। বিস্তারিত জানতে চাও তো? আরে প্রতি বছরই তো ওরা প্রদর্শনীর ব্যবস্থা করে, তোমার মনে নেই? প্রদর্শনী? সন্দিগ্ধ দ্বিধা জড়িত গলায় সে জিজ্ঞেস করল। দৃষ্টিতে সুদূরের ছোঁয়া লেগেছে, যেন সে মনে করতে চাইছে পুরনো দিনের কথা। ব্যাপার কি, সব কিছুই সে কি ভুলে গেছে? এ যে অবিশ্বাস্য। তাকে সে কথা আমি বললামও। বাহ, গ্যালারিতে সেই যে ঘন্টার পর ঘন্টা আমরা ছবি দেখে কাটাতাম, কত আনন্দ, কত উত্তেজনা, সেই সব কিছু তোমার মনে নেই? সব ভুলে মেরে দিয়েছ, আর তাই আমাকে বিশ্বাস করতে হবে? আরে মাতিলের সে বিখ্যাত ছবি ওয়াদেলেসকে যা দেখে কি উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে তুমি, তাও মনে পড়তে পারছো না?
তবুও সে কিছু বলছে না দেখে এমনভাবে আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম যে এর আর কোনো নড়চড় হবে না। বললাম, যাই হোক, কাল বিকেলে আমার সঙ্গে তুমি এই প্রদর্শনীতে যাচ্ছ, তখন বিশেষ ভিড়ভাট্টা থাকবে না। সূরার একখানা দুর্দান্ত ছবির সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেরকম সূক্ষ্ম, প্রায় বৈজ্ঞানিক পরিমিতি বোধের পরিচয় রয়েছে এই ছবিখানার বর্ণসঙ্গতির মধ্যে, তাতে সঙ্গীতের সূক্ষ্ম সুরসঙ্গতির কথাই আমার মনে পড়ে যাচ্ছিল। আমার চারিদিকে বিখ্যাত সব ছবি। এত তন্ময় হয়ে বিভোর হয়ে দেখছি যে বন্ধুটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কি অপরূপ সব ছবি! আমার মুখ দিয়ে কোনো কথাই সরছিল না। সেজানের একখানা দারুণ ছবির ওপর চোখ পড়তে অবশ্য নিজেকে আর সামলানো গেল না। উচ্ছ্বসিত হয়ে আমি ছবিখানির প্রশংসা করতে শুরু করে দিই। কতক্ষণ ধরে প্রশংসা করেছিলাম কিছু আমার মনে নেই, কিন্তু হঠাৎই আমার খেয়াল হলো যে এই ঢুকবার পর থেকে আমার বন্ধু এতক্ষণের মধ্যে একটিও কথা বলেনি। তার দিকে ঘুরে দাঁড়ালাম আমি। ঘুরে দাঁড়িয়ে তার মুখে যে অভিব্যক্তি দেখলাম, তাতে আমার বাক্যস্রোত একেবারে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বন্ধুর যে চেহারা আমার চোখে পড়ল, তেমন করুণ চেহারা আর কখনো আমি দেখিনি। এত ফ্যাকাশে, এত নিষ্প্রাণ দেখাচ্ছিল তাকে যে আমার ভয় হলো যে কোনো মুহূর্তে সে হয়তো মূর্ছিত হয়ে পড়বে। হাত ধরে আস্তে আস্তে আমি গেটের কাছে নিয়ে এলাম। তারপর গেট পেরিয়ে রাস্তায়। তখন সন্ধ্যা হয়ে আসছে। আকাশের কিউলাস মেঘের পুঞ্জে লেগেছে অপার্থিব কমলা রঙের ছোঁয়া। এতক্ষণ যে আমরা ওই হলের মধ্যে ছিলাম তা আমি বুঝতেই পারিনি। তুমি কি অসুস্থ বোধ করছো? জিজ্ঞেস করলাম। দেখে তো মোটেই ভালো ঠেকছে না। ফিরে আসার পর এই প্রথম সরাসরি আমার চোখের দিকে তাকালো সে। তারপর বলল, সব কথা তোমাকে খুলে বলাই ভালো। কণ্ঠস্বর গম্ভীর, তাতে এমন একটা দোতনাও যেন রয়েছে যা খুব শুভ নয়। ভেবেছিলাম কিছু না বলে স্রেফ চুপ করে থাকবো, কিন্তু এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। একটুক্ষণ চুপ করে রইল সে। মস্ত বড় একটা শ্বাস নিল। তারপর বলল, তুমি হয়তো ভাবছো যে স্ত্রী মারা যাওয়াতেই এইভাবে বদলে গেছি আমি, কিন্তু না, তা নয়। সে ছিল অতি নচ্ছার মেয়ে। তার মৃত্যুর সঙ্গে আমার বদলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সে যে মরেছে তাতে বরং আমি হাঁফ ছেড়ে বেঁচেছি। আসলে তারপরে একটা ব্যাপার ঘটে। আবার একটুক্ষণ চুপ করে রইল সে। মনে হলো যা সে বলতে চায় তা সে সহজে বলতে পারছে না, বলতে তার খুব কষ্ট হচ্ছে। তার মৃত্যুর পরে একদিন সকালে ঘুম থেকে উঠি। আমার মনে হলো অদ্ভুত এক পৃথিবীর দিকে আমি তাকিয়ে আছি। চারপাশে যা কিছু দেখছি তার সবই কেমন যেন অদ্ভুত ছাতা পড়া। বিছানা থেকে লাফিয়ে উঠে আমি আয়নার সামনে দাঁড়াই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে লাগলো। মনে হলো আমার মুখ থেকে সমস্ত রং কেউ শুষে নিয়েছে। মারাত্মক ভয় পেয়ে গেলাম। মনে হলো আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে তক্ষুনি এক চোখের ডাক্তারের কাছে আমি ছুটে যাই। ডাক্তার আমার স্বাস্থ্য পরীক্ষা করলেন, চোখ দেখলেন, নানা রকম প্রশ্ন করলেন। তারপর কি বললেন ভাবতে পারো? বললেন যে না, আমি অন্ধ হয়ে যাচ্ছি না। না না, এটা অত খারাপ কিছু নয়। তবে হ্যাঁ, আমি বর্ণান্ধ হয়ে যাচ্ছি বটে। ভেবে দেখো ব্যাপারটা, একবার ভেবে দেখো। রঙই তো আমার ভাষা, আর সেই আমি কিনা বর্ণান্ধ হতে চলেছি। কি ভাবছো তুমি? ভাবছো আমি দুর্বল? ভাবছো যে ভাগ্যের চাকার তলায় সেই জন্যই আমি খুঁড়িয়ে গেছি? নিজের কথা বলতে পারি। আমি যে আত্মহত্যা করিনি কেন, এই কথা ভেবেই আমি অবাক হয়ে যাই। কারণটা হয়তো এই যে বাঁচতে আমার ভারী ভালো লাগে, আর নয়তো আমি ভীতু কাপুরুষ। হয়তো সেটাই সত্যি কথা। নইলে দেখো আজ আমার কাছে জীবনের কি অর্থ, শিল্পের কি অর্থ? যে লোক ধূসর ছাড়া কোনো রঙই দেখতে পায় না, তার কাছে মাতিস বা রেনোয়ার ছবিরই বা কী অর্থ আছে? গল্পটি এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরেকটি গল্প। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।